আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং প্রি কোর্সের 24তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের সাইটটি লাইভ সার্ভার মাইগ্রেট করেছিলাম। এখন আজকের পর্বে আমরা মাইগ্রেট করার পর কিছু করণীয় সম্পর্কে জানবো। যেমন আপনার সাইটটি কাস্টমার বা ভিজিটরের জন্য রেডি হওয়ার পূর্বে আপনাকে কিন্তু সব কিছু চেক করতে হবে, বা আপনার এটা যদি ক্লায়েন্টের সাইট করে থাকেন লাইভ সার্ভারে মাইগ্রেট হওয়ার পর বা প্রজেক্টটা রেডি হওয়ার পর আসলে আপনাকে কিছু কিছু পার্ট চেক করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করবেন, নাহলে কিন্তু বারবার রিভিশন আসার সম্ভাবনা থাকে। তো আমরা আমাদের সাইটটা এখানে ওপেন করব। মনে করেন আপনি প্রফেশনালিজমের জন্য হলেও আপনি বিষয়গুলো চেক করবেন। যেমন এটা হচ্ছে যে একটা ফেজের H1 হেডিং, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা ফেজে একটি মাত্র H1 হেডিং রাখার জন্য। তো এইটি হচ্ছে যে H1 হেডিং ছিল, সম্ভবত না থাকলে আপনাকে এটি H1 হেডিংয়ে রাখতে হবে, অর্থাৎ প্রথম হেডিংটি H1 এ রাখবেন, অন্যান্য হেডিংগুলো আপনার যেটি যেরকম লাগে H2 H3 ওভাবে রাখবেন। এখন মনে করেন আপনি যদি সবগুলো সেকেন্ডারি হেডিং H2 দিয়ে থাকেন তাহলে আপনি H2 এ দিবেন, আর প্যারাগ্রাফের সাইজ সবগুলো সেম রাখবেন। আর এটি যদি মনে করেন সেকশানের যদি কোনো টাইটেল থেকে থাকে, ওই টাইটেলটি যদি আপনি H3-তে রেখে থাকেন তাহলে আপনি সবগুলো H3-তে রাখার চেষ্টা করবেন। এটা ছিল যে বেসিক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা টেক্সট অর্থাৎ প্রত্যেকটা H1 একই সাইজে রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা ফেজের জন্য, আবার H2 একই সাইজ, আবার H3 একই সাইজ, আবার বাটন সবগুলো একই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার সাইডে যতগুলো বাটন থাকবে একই কালার কম্বিনেশনে রাখার চেষ্টা করবেন। আর প্যারাগ্রাফ যতগুলো থাকবে সবগুলো প্যারাগ্রাফের কালার কোড ফন্ট ওয়েট একই রাখার চেষ্টা করবেন। হয়তো বা দুই এক জায়গায় ব্যাকগ্রাউন্ডের কারণে চেঞ্জ হতে পারে। এই যে যেমন এখানে কিন্তু এই ফন্টের কালার আর এই ফন্টের কালার ম্যাচ হয় নাই, কিন্তু আমাদের এটা একই রাখা উচিত প্রফেশনালিজমের জন্য। আবার এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো ইমেজ থাকবে সেগুলো একই ফরম্যাটে রাখার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো একটা প্রফেশনাল প্রজেক্ট ফুটে উঠবে। অন্যথায় কিন্তু প্রজেক্ট হজবরল হয়ে যাবে, ক্লায়েন্ট দ্বিতীয়বার আপনাকে ট্রাস্ট করতে চাইবে না। যদিও ক্লায়েন্টের এসব বিষয় নিয়ে বেশিরভাগ ক্লায়েন্টে কিছু বলে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ক্লায়েন্টের সাথে আর লং টাইম রিলেশনটা হয় না। তারপর দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম। আপনি ক্লায়েন্টের প্রজেক্টে যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম থেকে থাকে, সেই ফর্মটা কি ঠিকঠাক কাজ করতেছে কিনা, বা কি কয় যে সেই ফর্মটা কি সাবমিট হচ্ছে কিনা, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটাতে কেউ সাবমিট করলে সেটা কি তার ক্লায়েন্টের যে মেলটা ছিল ওই মেলে যাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু ডেলিভারির আগে কিন্তু চেক করে নিতে হবে। না হলে কিন্তু অন্যথায় কিন্তু কি ক্লায়েন্ট পরবর্তীতে রিভিশন চাইতে পারে, যেটা আপনার জন্য কখনোই ভালো না। তারপর হচ্ছে তৃতীয়, আপনাকে লিঙ্কগুলো চেক করতে হবে। যেমন লিঙ্ক এই লিঙ্কগুলো আমরা অলরেডি চেক করেছিলাম। তারপরে এখানে লোগোতে হোম পেজ কানেক্টেড আছে কিনা এই জিনিসটা চেক করবেন। এরপর চতুর্থত হচ্ছে যে আপনাকে আপনার যে সাইটটা করছেন ওই সাইটটা কি স্পিড অপটিমাইজড কিনা বা প্রপারলি লোড হচ্ছে কিনা সেটি দেখতে হবে। তো সেটি দেখার জন্য আমি আপনাকে একটা লিঙ্কস রিকমেন্ড করব, সেটি হচ্ছে পেজ স্পিড ইনসাইট। তো আপনি যদি এই টেক্সটটা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি এই যে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। এই লিঙ্কে গিয়ে আপনার যে ক্লায়েন্টের সাইট যেটি আপনি বিল্ড করেছেন সেই বিল্ড করা লিঙ্কটি এখানে পুট ডাউন করে অ্যানালাইজে ক্লিক করে দিবেন। তারপর এটি কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় নিতে পারে এটি অ্যানালাইজ করার জন্য। আমি অলরেডি অ্যানালাইজ করা একটা অপশন এখানে খুলে রেখেছি। আমি কিন্তু আর এক্সট্রা কাজ করি না, আমরা যেরকম সাইটটা বিল্ড করেছি সেরকমই রেখেছি। এখন ডেস্কটপে পারফরমেন্স 90 খুবই ভালো একটা স্পিড পারফরমেন্স দেখাচ্ছে এখানে, আর 7 সেকেন্ডের মধ্যে এটি ওভারঅল সম্ভবত লোড হয়ে যাচ্ছে। তো তারপর মোবাইলের জন্য চেক করলে কিন্তু স্কোর 80 দেখাচ্ছে। তো গুগল ফেজ স্পিড ইনসাইটে কিন্তু 80 স্কোর পাওয়া, ডেস্কটপে 90 স্কোর পাওয়া যায় না সহজে স্পিড অপটিমাইজেশন করার পূর্বে। এখন আপনি যদি দেখেন যে না আমি ক্লায়েন্টের জন্য সাইট বিল্ড করছি, দ্যাটস ফাইন, বাট সাইটটা খুবই স্লো লোড হচ্ছে, ক্লায়েন্ট বড় বড় ভিডিও দিয়েছিল, ইমেজ দিয়েছিল, যার কারণে এগুলো লোড হচ্ছে না। তো যার ফলশ্রুতিতে আমাদের সাইটটা কিন্তু স্লো লোড হচ্ছে। এখন এই স্লো লোড হওয়া সাইট কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না। আপনি চাইলে দিতে পারেন, দ্যাটস ফাইন, বাট ওই যে একটু আগে বলছি যে ক্লায়েন্টের সাথে ভালো রিলেশন তৈরি করার জন্য আপনাকে কিন্তু তাকে ফার্স্ট লোড সাইট দিতে হবে। আর যদি মনে করেন যে না আমি ফার্স্ট লোড সাইটটার জন্য আলাদা ওকে চার্জ করবো, তাহলে দ্যাটস ফাইন, আপনি তাও করতে পারেন। ক্লায়েন্টকে বুঝে বলতে পারেন যে দেখো তোমার সাইটটা আমরা বিল্ড করেছি, এখন এটা তুমি যদি স্পিড অপটিমাইজেশন করতে চাও আমাদের জানো, আমরা করে দিব। আমি আপনাকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখাই দিব যে আসলে কীভাবে একটা সাইড স্পিড অপটিমাইজ করতে হয়। আমরা অ্যাডভান্স লেভেলে আরেকটা প্রজেক্ট করার কথা রয়েছে, তো আমরা ওই প্রজেক্টটা যখন করব তখন আমি আপনাকে দেখাই দিব যে আসলে
একটা প্রজেক্ট কীভাবে স্পিড অপটিমাইজেশন করতে হয়। এখন আমাদের এই প্রজেক্টটাতে যেহেতু স্পিড অলরেডি অটোমেটিক্যালি অপটিমাইজড হয়ে গেছে, কারণ আমরা তো আহামরি কোনো কিছু ইউজ করি নাই বা আমরা প্রপার মেথডে সবগুলো কন্টেন্ট ইউজ করার কারণে কিন্তু এটা অটোমেটিক্যালি অপটিমাইজড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি আরও অপটিমাইজ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই, তখন কিন্তু পারফরমেন্স 90 থেকে 100-তে চলে যাবে, ঠিক আছে। আর মোবাইলের জন্য তখন 80 থেকে 90 বা 95 98 এই টাইপের একটা স্কোর চলে আসবে। তো আপনাকে বিষয়গুলো এনশিওর হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাইটে পঞ্চমত হচ্ছে যে আপনি যে লগ ইন অ্যাক্সেসটা ব্যবহার করতেছেন ওই লগ ইন অ্যাক্সেসটা অবশ্যই হার্ড রাখার চেষ্টা করবেন, যেন ক্লায়েন্ট যেন পরবর্তীতে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা না পড়ে, বা আপনি এমন একটা সাইট ওকে প্রোভাইড করতে হবে যে যেন ওর সাইডে যেন কোনো লগ ইন অ্যাক্সেস নিয়ে কোনো সমস্যা না হয়। তারপর ষষ্ঠ, আপনি একটা সাইট বিল্ড করার সময় আপনাকে অবশ্যই এনশিওর হতে হবে যে আপনি কোনো জিপিএল নাল এই ধরনের কোনো প্লাগ ইন ইউজ করেন নাই সাইটে। বা জিপিএল নাল বলতে হচ্ছে যেটা থিম বা প্লাগ ইনটা হচ্ছে যে প্রিমিয়াম কিন্তু এটা আপডেটের কোনো সিস্টেম নেই, আপনি হয়তো বা লাইসেন্স কিটা কোনো না কোনোভাবে আপনি কোডের মাধ্যমে এটা চেঞ্জ করে ফেলছেন বা ভ্যালিড এই অপশনটা এনেবল করেছেন, তো যার কারণে প্লাগইনটা এখানে কাজ করতেছে কিন্তু এটা আসলে ভ্যালিড না। একটা সময় পর সাইটে নানা রকম সমস্যা আসে, তো যার কারণে ক্লায়েন্টটা আসলে পরবর্তী সাইটটা নিয়ে সমস্যায় পড়ে। তো আপনাকে বিষয়গুলো এনশিওর করতে হবে যেন সাইটে এই ধরনের কোনো প্লাগইন না থেকে থাকে, ঠিক আছে। অনেকে এটা করে থাকে যেটা কখনোই উচিত না। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পরে আমরা চাইলে ক্লায়েন্টের প্রজেক্টটা রেডি রাখতে পারি বা আমরা আমাদের সাইটটা লাইভ করতে পারি গুগলের জন্য। তা এর আগে কিন্তু আমরা আমাদের সাইটটা কিন্তু লাইভ করলে আমরা নানা ধরনের সমস্যায় পড়তে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ নিতে হয় এবং মেনটেন করতে হয় সেটি দেখব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।